কেমন আছো বন্ধুরা? সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। জ্যাকের হয়ে আমি আছি রজত শুভ্র রায় অনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এইচএসসি বন্ধুরা, তোমরা সবাই জানো যে আর কদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা করানো আছে এবং এরপরই কিন্তু অ্যাডমিশান। সো আমরা কিন্তু আজকের ক্লাসে জিওগ্রাফির অনেক অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব এবং ভূগোল প্রথম পত্রের সাজেশন ক্লাস এটি, এবং ভূগোল দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাসে খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে, তবে সেটি খুব সম্ভবত ঈদের পরে হবে। তো আমরা আশা করব যে আমাদের সাজেশন থেকে তোমরা 100% কমন পাবে। কেন কমন পাবে সেটাও আমরা ক্লাস শেষে জানতে পারবো। তো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। বন্ধুরা, সবাই ক্লাসটি সবাইকে শেয়ার করে দাও, যাতে আমরা সবাই মিলে ভালো একটি ক্লাস করতে পারি। তো আজকের এই ক্লাসে মূলত আমি তোমাদের কিছু পড়াবো না। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো হচ্ছে ভূগোলে তুমি কি কি পড়লে, কি কি বিষয়ে গুরুত্ব দিলে অন্যের চেয়ে একটু বেশি বেটার রেজাল্ট করতে পারো। এবং আজকের ক্লাসে আমরা ভূগোল যদিও শিখবো, ভূগোলের পাশাপাশি আমরা আরো অনেক কিছু শিখবো। এর মধ্যে রয়েছে আমরা অ্যাডমিশন ফেজে ভূগোলের থেকে কি সব কোয়েশ্চেন আসতে পারে এরকম একটা ধারণা আমরা ক্লাস শেষে দিয়ে দিব। সো আমরা আসলে কথা না বাড়াতে চাচ্ছি না, আমরা ক্লাসে চলে যেতে চাই। সো আমরা যদি ক্লাসে চলে যাই, একটু স্লাইডগুলো যদি একটু দেয়া হয়, আমরা কিন্তু তোমাদের জন্য খুব ভালো করে স্লাইডগুলো সাজিয়েছি এবং খুবই গুরুত্ব পেয়েছে এখানে। আমাদের জ্যাকের রিসার্চ টিম কাজ করেছে এটা নিয়ে, এবং আশা করব তোমরা আশাহত হবে না এবং তোমাদের আমরা আশাহত করব না। তো আজকের ক্লাসটিতে তোমাদেরকে আমরা ভূগোল প্রথম পত্রে পুরোটা পড়াবো এবং ভূগোল প্রথম পত্রের কোন কোন জায়গাগুলো তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটি তোমাদেরকে শেখাবো। তো আজকের ক্লাসে তোমাদের যখন আমি পড়াতে এসেছি, আমি চিন্তা করলাম যে আসলে ভূগোল ব্যাপারটা কি, আসলে আমরা কি জানি ভূগোল কি, ভূগোলের ইংলিশ কি, জিওগ্রাফি। সো ভূগোল ব্যাপারটা হচ্ছে অনেকটাই এরকম যে আসলে আমাদেরই পৃথিবী বা এর বাইরে যা কিছু আছে তাই নিয়ে যখন আমরা কোনো কিছু নিয়ে গবেষণা করি বা একটা কিছু করি, তখন সেটাকে আমরা ভূগোল নাম দিচ্ছি বা জিওগ্রাফি নাম দিচ্ছি। জিও মানে জিওলজি, অর্থাৎ জিওলজি বা জিওগ্রাফির মধ্যে ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা একটা জিওগ্রাফ, অর্থাৎ পুরো পৃথিবী বা মহাবিশ্ব সংক্রান্ত যে অধ্যয়ন তাকেই আমরা ভূগোল বলে চিনি, এবং ইংলিশে এর একটি সুন্দর নাম আছে, আগেও বলেছি, জিওগ্রাফি। তো তোমাদের সকলকে ক্লাসে স্বাগতম এবং আশা করি আমরা খুব ভালো একটা ক্লাসে নিজেদেরকে এনরোল করতে পারবো, এবং আমরা আশা করব তোমরা সব সময় ক্লাসে আমাদের সাথে থাকবে এবং এর মাধ্যমে তোমরা কিন্তু আমাদের খুব সহজেই আমাদের কাছের কেউ হয়ে যেতে পারছো। কারণ তোমরা দেশে, আমাদের লক্ষ্য, জ্যাকের যে প্রতিষ্ঠাতা জাভেদ জাফরি ভাই, উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 19তম হয়েছিলেন এবং ল ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স এলএলবি এলএলএম শেষ করেছেন। তো তার প্ল্যাটফর্মে ক্লাস নিতে পারাটা আসলে আমার জন্য খুবই সৌভাগ্যের, এবং আমরা আশা করব তোমরাও ভবিষ্যতে এরকম কোনো প্ল্যাটফর্মে যখন ক্লাস নেবে নিজেদের কথাটা তুলে ধরবে। তো আমরা কালক্ষেপণ না করে আমাদের সাজেশন ক্লাসে চলে যাই। সো এখানে আমার সংক্ষিপ্ত পরিচয় আছে যে আমি রজত শুভ্র রায়, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আজকের ক্লাসে আমরা মেইনলি জিওগ্রাফি ফার্স্ট পেপার সাজেশনটা দেবো, এবং জিওগ্রাফি ফার্স্ট পেপার সাজেশন ক্লাসে তোমাদের সদয় উপস্থিতি আশা করি আমাদের ক্লাসটিকে সুন্দর করতে সাহায্য করবে। তাহলে আমরা পরের ক্লাসটিতে চলে যাই। সো সবার প্রথমে আমরা ভূগোল প্রথম পত্রে যে সাজেশন সেটা আমরা দেখব, এবং দেখার মাধ্যমে আমরা কি করব, আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলো কেমন হচ্ছে বা হওয়া উচিত। তাহলে আমরা আজকে আমাদের সাজেশনে চলে যাচ্ছি। সবার প্রথমে আমরা আজকের ক্লাসে কি কি আলোচনা করব তার একটি ওভারভিউ এখানে পাচ্ছ। কি পাচ্ছ? ওভারভিউ পাচ্ছ। প্রথমে আমরা তোমাদের ভূগোলের যে মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তোমরা যে ভূগোল পড়বে বা ভূগোল তোমাদের এক্সাম হবে কয়েকদিন পর, তো এই ভূগোল পরীক্ষায় তোমাদের কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে, অনেকের নাই। তো সেই মার্কস ডিস্ট্রিবিউশন সংক্রান্ত একটি আইডিয়া আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। এরপর ভূগোলের যে সিলেবাসটা আছে, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাস, যেটি করোনা আউটব্রেকের কারণে তোমাদের শিক্ষায় সেশন জট তৈরি হয়েছে, এবং সেশন জটের ফলে তোমাদের কিন্তু ক্লাসগুলো দেখা গিয়েছে কম হয়েছে বা তোমরা কম পড়ার সুযোগ পেয়েছো। এই জন্য কিন্তু শর্ট সিলেবাসের আমদানি, এবং সেই শর্ট সিলেবাসের আমদানি কিন্তু সেই 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, এইচএসসি শিক্ষার্থী,
তাদের থেকে শুরু করে এবং আমাদের মধ্যে রিফ্লেক্ট ফেলছে, এবং সেটারই কিছু রিফ্লেক্ট ছিল 21 সালের ব্যাচের মধ্যেও। তো আমরা আসলে কেউই শর্ট সিলেবাসের বাইরে না। সো ভূগোল প্রথম পত্রের একটি ব্রড সিলেবাস, যেটিকে শর্ট সিলেবাস করা হয়েছে, সেই সিলেবাসটা আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো। ওকে, এরপর হচ্ছে আমরা যাচ্ছি অধ্যায়গুলো থেকে কটি সিকিউ আসতে পারে। অর্থাৎ যখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি একটা চিন্তা করে এসেছি যে আসলে কোন কোন চ্যাপ্টারে ভাই আমরা বেশি গুরুত্ব দিলে বেশি নাম্বার আনসার করতে পারবো। কারণ তোমরা জানো মোট 8টি সৃজনশীল প্রশ্ন আসবে, এর মধ্যে 5টি সৃজনশীল প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোন অধ্যায় থেকে কতটুকু সিকিউ আসতে পারে, কয়টা সিকিউ আসতে পারে, যে ভাইয়া পৃথিবীর গঠন আমি পড়লাম, ভাইয়া আমি প্লাইস্টোসিন কালের সোপান পড়লাম, বা ভাইয়া আমি টারশিয়ারি যুগের পাহাড় সম্পর্কে পড়লাম, কিন্তু ভাই এগুলো কি আসলে পরীক্ষায় আসবে বা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ? কারণ তোমরা জানো যে এইচএসসি এক্সাম কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। কারণ তোমার এইচএসসি এক্সামের যে জিপিএ, সেটি তোমার মনোবল বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি যে সাহায্যটা করবে, যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জার্নিতে আসবে, দেখবে তোমাদের কিছু রিকোয়ারমেন্টস থাকে। তো যাদের সিজিপিএ ভালো হয়, এবং আরও একটা ব্যাপার হচ্ছে জিওগ্রাফি একটা টনিক সাবজেক্ট। কেন টনিক সাবজেক্ট? কারণ জিওগ্রাফিতে নাম্বার তোলা সবচেয়ে সহজ, কারণ জিওগ্রাফি সাবজেক্টে 50 নম্বর থাকছে প্র্যাকটিক্যালের ওপর, এবং তুমি যদি প্র্যাকটিক্যালটা মোটামুটি এভারেজ লেভেলে গুরুত্ব দিয়ে করো, আমার আশা যে, এবং বাংলাদেশে সবাই জানে এটা আসলে ওপেন সিক্রেট, যে তুমি 50 পাচ্ছ, তার মানে তুমি এক্সামে বসার আগে তোমার 50 রেডি। এরপর এমসিকিউর ক্ষেত্রে তোমার কিন্তু 25 করে 50 আরো পেয়ে যাচ্ছ। তাহলে তোমার দায়টা আসলে কোথায়? তোমার দায়টা হচ্ছে তোমার ওই 100 নিশ্চিত করা, এবং ওই 100 নিশ্চিতের পর তোমার দায় হচ্ছে রিটেন পার্টে 30 করে 60 পাওয়া, যা তোমার এ প্লাস এনে দেবে। অর্থাৎ আমাদের কিন্তু পড়া 50 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আরো 50 কিন্তু বহু নির্বাচনী, যেখানে একটা ঠিক হলে একটা নাম্বার কাটারও কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তোমরা বহু নির্বাচনীকে অনেক অনেক গুরুত্ব দিয়ে পড়বে, যাতে তোমাদের 1 বা 2 নাম্বারও সেখান থেকে মাইনাস না হয়। তাহলে আমার দায়টা কোথায়? যেখানে তোমাকে 50% মার্ক তোমার যোগ্যতা বা তোমার জ্ঞান বা তোমার ধি অনুযায়ী তোমাকে সার্ভ করে দেয়া হচ্ছে, যে ভাইয়া তুমি 100 মার্ক পরীক্ষায় বসার আগে পেয়ে যাচ্ছ, বাকি 100 মার্ক কিন্তু আদায় করতে হয়। লাইক তুমি খাতায় কখনো আজে বাজে লিখে নাম্বার পাবে না, কারণ ভূগোল এমন একটা বিষয়, জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট কিন্তু কখনোই আমার কথা মতে, আমার ধারণার মতে, কখনোই কিন্তু আসলে বানিয়ে লেখার উপায় নাই। তোমাকে জানতে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে বুঝতে হবে, তাহলেই কিন্তু তুমি পড়াশোনাটা ভালো করে করতে পারবে। ব্যাপারটা এই জায়গায় আমি সবাইকে বলবো যে ক্লাসটা শেয়ার করে দাও, কারণ ক্লাসটা শেয়ার করে দিলে অন্য যেসব বন্ধুরা তোমাদের আছে তারা পারবে, এবং আমার যারা ব্যাচমেট সিনিয়র বা জুনিয়র আছো, তারাও কিন্তু চাইলে তোমাদের ছোট ভাই বোনদেরকে এই ক্লাসের জন্য আহ্বান করতেই পারো। তো আমরা ক্লাসে চলে যাব। তো এছাড়াও আমরা এমসিকিউ সাজেশনের ব্যাপারটা আনতে পারি, তারপর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন দিব, এবং সৃজনশীল প্রশ্ন সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। ওকে, তাহলে আমরা এর পরের স্লাইডে চলে যাই, যে মার্কস ডিস্ট্রিবিউশনে তোমাদের হচ্ছে তোমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, যে এখন হচ্ছে একটু অ্যানোটেট করতে পারলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন আসবে, এবং এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের 5টা সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে, এবং এই 8টার মধ্যে 5টা আনসার করার জন্য তোমার কিছু অধ্যায় আছে, যেসব অধ্যায় যদি তুমি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে যাও এবং বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করতে পারো, তাহলে কিন্তু তুমি খুব সহজে, খুবই সানন্দে তুমি মার্কস ডিস্ট্রিবিউশনটা জেনে যেতে পারো, এবং তুমি খুব সানন্দে 8টার মধ্যে 5টা ইজিলি আনসার করতে পারবে। আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসুরেন্স দ্যাট ইউ ক্যান ফিল অল দ্য ওয়ে অফ ইউর সেলফ বাই হুইচ ইউ ক্যান আনসার 5 out of 8 ইজিলি। সো আমাদের কাজটাই হচ্ছে ব্যাপারটা সহজ করা। তাহলে এখন ভূগোলে তোমাদের 8টি সৃজনশীল আসবে, এর মধ্যে 5টা আনসার করতে হবে। এরপর তোমার 25টা বহু নির্বাচনী আসবে, এমসিকিউ আসবে, 25টায় আনসার করতে হবে, এবং এটার মার্ক 25। এছাড়াও ব্যবহারিকের দিক দিয়ে 25 নম্বরের মধ্যে 15 নম্বর থাকবে তোমার লেখার উপর এবং তোমার পারফরমেন্সের উপর।
5 নাম্বার থাকবে তোমার প্র্যাকটিক্যাল খাতার উপর এবং বাকি 5 মার্ক থাকবে ভাইভা বা মৌখিক অভিক্ষার উপর। সো প্র্যাকটিক্যাল এমসিকিউ এবং সিকিউ সহ তোমাদের মোট প্যাকেজ হচ্ছে 100 গুণে 200 মার্কের। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসে মার্কস ডিস্ট্রিবিউশন। এরপর আমরা চলে যাবো আমাদের নেক্সট স্লাইডে। মূলত তোমাদের জন্য যে সাজেশন শিট গুলো তৈরি করেছি আমরা, সেটাই মূলত আজকে তোমাদেরকে দেখাবো এবং তোমরা একসাথে ভাইয়া সবাই মিলে একসাথে পড়াশোনা করব, একসাথে আমরা ক্লাসটা বুঝবো যে আসলে ক্লাসটার গুরুত্ব কতটুকু তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। ওকে, তো এখন আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা, সৃজনশীল অংশে কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল প্রশ্ন আসবে? অর্থাৎ যদি তোমাকে বলা হয় যে তোমাকে 8টা প্রশ্ন করা হবে এবং এই 8টা প্রশ্নের মধ্যে ঠিক কয়টা সৃজনশীল প্রশ্ন তোমার আসবে, ঠিক কয়টা সৃজনশীল প্রশ্ন তুমি আনসার করতে পারবে। সো এই সৃজনশীল প্রশ্ন আনসার করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, কেননা সচেতনতা অবলম্বন করার মাধ্যমে কিন্তু তুমি ইজিলি চাইলে তোমার ক্লাসগুলোকে ফার্নিশ করতে পারো, তোমার বিষয়গুলোকে ফার্নিশ করতে পারো। সেক্ষেত্রে তুমি যদি আগেই জেনে যাও যে ভাইয়া এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে 1টা প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তাহলে কিন্তু তুমি মার্ক করে ফেলতে পারছো যে কোন চ্যাপ্টারগুলোকে আমি আসলে বেশি গুরুত্ব দিলে 8টার মধ্যে 5টা সিকিউ ইজিলি আনসার করতে পারবো। সেই প্রয়াস থেকেই আসলে তোমাদেরকে আজকের এই ক্লাসটা নেয়া, যেখানে আজকে আমি তোমাদের ভূগোল পড়াচ্ছি না, আজকে আমি তোমাদেরকে ভূগোল সাজেশনস দিচ্ছি কিভাবে তুমি ভূগোলে সেরাতে সেরা হতে পারো। এবং এরপর আমি আসি যে অধ্যায় 2 হচ্ছে পৃথিবীর গঠন, অর্থাৎ পৃথিবীটা কিভাবে গঠন হলো তার একটি ওভারভিউ দেওয়া হয়েছে পৃথিবীর গঠন অধ্যায়। এবং অধ্যায়টা কিন্তু আসলেও খুবই সহজ, তোমরা যদি একটু মন দিয়ে পড়ো ওখান থেকে কিন্তু আমরা 8টার মধ্যে 1টি অথবা 2টো সৃজনশীল প্রশ্ন খুব ইজিলি পেয়ে যাচ্ছি। আমি যদি এখান থেকে বলি যে তাহলে এরপর হচ্ছে অধ্যায় 3 ভূমিরূপ পরিবর্তন, এটা থেকেও আমরা 1টা বা 2টো তোমার হচ্ছে বিচূর্ণী ভবন কাকে বলে, যান্ত্রিকীকরণ কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু তোমার ভূমিরূপ পরিবর্তনে আছে। এবং তোমার হচ্ছে বিভিন্ন পাহাড়, কোনটা কোন পাহাড়, ল্যাকলিত পাহাড় কোনটা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পাহাড়, তো ল্যাকলিত পাহাড় কোনটা, আগ্নেয় পর্বত কোনটা, শিলাজাত পর্বত কোনটা, চ্যুতিস্তূপ পর্বত কোনটা, এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের ফার্নিশ করতে হবে, তোমাদের পড়তে হবে, না পড়া ছাড়া কিন্তু কোনো গতি নাই। কিন্তু তোমরা যদি পৃথিবীর গঠন, ভূমিরূপ পরিবর্তন, তারপর হচ্ছে সমুদ্রস্রোত জোয়ার ভাটা, অর্থাৎ পৃথিবীর গঠন অধ্যায় 2 তোমরা কিন্তু চাইলে খাতায় লিখে রাখতে পারো, পৃথিবীর গঠন অধ্যায় 2, পৃথিবীর ভূমিরূপ পরিবর্তন অধ্যায় 3 এবং সমুদ্রস্রোত জোয়ার ভাটা অধ্যায় 8। এই 3টা চ্যাপ্টার তোমরা যদি মার্ক করে ভালো করে পড়ো, আমার বিশ্বাস ভাইয়া আমি বলতে পারি তুমি 8টার মধ্যে 4টা বা 5টা প্রশ্ন ইজিলি কমন পাবা। সো এই 3টে চ্যাপ্টারকে তুমি যদি ফোকাস করতে পারো, এবং এর সাথে আমি কিছু ইজি চ্যাপ্টার যুক্ত করে দিব। কি সেটা হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। ইভেন আমাদের সময় 2022 শিক্ষাবর্ষে 2022 সেশনে আমাদের কিন্তু বায়ুমণ্ডল ও দূষণ থেকে 2টো প্রশ্ন এসেছিল, তাই এই অধ্যায়টিও কিন্তু গুরুত্বের দিক দিয়ে রাখবে। এবং বায়ুমণ্ডল ও দূষণ কিন্তু অনেকটা সমাজ বিজ্ঞানের পড়ার মতো, বা সামাজিক বিজ্ঞান, বা আমাদের বিজিএস ছিল, আমাদের সামাজিক বিজ্ঞান ছিল, বা হচ্ছে আমাদের সমাজে বায়ু দূষণের প্রকোপ কি আমরা কিন্তু ইংলিশে সব সময় পড়ে আসছি, সারা দিন কিন্তু আমরা ইংলিশে পড়ে আসছি যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন, হোয়াট ইজ এয়ার পলিউশন, এবং বাংলায়ও পড়ে আসছি। সো এই চ্যাপ্টারটি কিন্তু তোমাদের জন্য খুব ইজি একটা চ্যাপ্টার হতে পারে আমার যা ধারণা। সো তোমরা যদি অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 এবং অধ্যায় 8 এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ো, আমার বিশ্বাস তুমি 8টি থেকে 5টি সৃজনশীল প্রশ্ন ইজিলি কমন পাবে। এবং
জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তনে কিন্তু তোমার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত নিয়ে কথা আছে, বিভিন্ন প্রকৃতি নিয়ে কথা আছে। তো সে জায়গায়ও কিন্তু তুমি অনেক হিউজ পরিমাণে কিছু হচ্ছে পেয়ে যাবে। লাইক হচ্ছে কোনটা ভূমধ্যসাগরীয় অঞ্চল, কোনটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, কোনটা হচ্ছে অন্য কোনটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, কোনটা হচ্ছে তোমার কি ভূমধ্যসাগরীয় অঞ্চল, কোনটা মৌসুমী অঞ্চল। লাইক লাইক নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে, ধরো নিরক্ষীয় অঞ্চল কি, নিরক্ষীয় অঞ্চল হচ্ছে দ্রাঘিমা রেখার উত্তর দক্ষিণে 5 বা 10 সেন্টিমিটার উত্তর ও দক্ষিণে যে অংশগুলো সেটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, যেটা নিরক্ষীয় রেখার উপর দিয়ে গিয়েছে। সো এই যে নিরক্ষীয় অঞ্চলগুলো কিন্তু খুবই সহজ। তারপর ধরো তোমার ভূমধ্যসাগরীয় অঞ্চল খুবই সহজ, মৌসুমী অঞ্চল যেমন আমাদের বাংলাদেশ খুবই সহজ। সো এই ব্যাপারগুলো চলে আসছে। এছাড়া অধ্যায় 5 আছে, অধ্যায় 5 জলবায়ুর উপাদানের নিয়ামক। এখন ওই চ্যাপ্টারটা আসলে আমি যখন পড়তাম আমারও খুবই টাফ লাগতো। লাইক হোয়াট ইজ নিয়ত বায়ু, স্থানিক বায়ু, স্থানীয় বায়ু। সো এই যে ব্যাপারগুলো আছে, তাপ কাকে বলে, চাপ কাকে বলে, এগুলা কিন্তু মানে আসলে কি বলবো খুবই টাফ একটা সাবজেক্ট চ্যাপ্টার। সো তোমরা চাইলে এইটা চাইলে স্কিপও করতে পারো। অর্থাৎ তুমি যদি 5, 6, 10 স্কিপ করে 2, 3, 8 এই 3টা চ্যাপ্টারও পড়ো, এর সাথে যুক্ত করলাম 4, অর্থাৎ 2, 3, 4 এবং 8 এই 4টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো, এবং সমুদ্র স্রোত জোয়ার ভাটায় যদি তুমি হোয়াট ইজ ব্রাজিল স্রোত কোনটা, মাদাগাস্কার স্রোত কোনটা, তারপর হচ্ছে ভারত মহাসাগরীয় স্রোতগুলো কি কি, তারপর হচ্ছে তোমার কি ছিল আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল স্রোত কি কি, তোমরা কিন্তু ডায়াগ্রাম এঁকে ইউটিউবে অনেক ভিডিও পাবে, বা তোমরা এমনিতেও জানতে পারবা, যে বইও আছে, তোমাদের ভূগোল বইয়ে আছে, যে কিভাবে তোমরা হচ্ছে একটা মানে সমুদ্র স্রোত জোয়ার ভাটার ক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের হচ্ছে ম্যাপ এঁকে বোঝা যে কোনটা ল্যাব্রাডর স্রোত, কোনটা শীতল স্রোত, কোনটা উষ্ণ স্রোত, এভাবে কিন্তু তোমরা চাইলে কিন্তু টেবিল করে করে পড়তে পারো। সো এইগুলো হচ্ছে ব্যাপার। সো আমার কনক্লুশন হচ্ছে অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 8 আর অধ্যায় 4 এই 4টা পড়লেই তুমি 8টা থেকে 5টা ইজিলি আনসার করতে পারবে ভাইয়া। এছাড়াও তুমি 6-এর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু, এই 3টার একটা প্রতিবার আসে। সো এই 3টাও পড়ে যেতে পারো। এই হচ্ছে আমাদের ওভারভিউ। আর ব্যবহারিক মানচিত্র ও স্কেল এই চ্যাপ্টার থেকে আসলে কোনো সৃজনশীল প্রশ্ন আসে না। সো এখানে ইজিলি 0টি লেখা হয়েছে। ওকে, আমরা এরপরে যাই। এরপরে যদি আমরা যাই তাহলে কি দেখব, যে তো সৃজনশীল প্রশ্নের কিছু সাজেশন আছে, তোমরা দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্নের জন্য কি কি পড়বে। আচ্ছা, এবার কিন্তু তোমাদের সাজেশনের একদম আসল ক্লাসে আমরা চলে এসেছি, এবং আসল ক্লাসটিতে আমরা দেখব যে অধ্যায় 2 পৃথিবীর গঠনে কি কি আছে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে ভূ অভ্যন্তর সম্পর্কে কিছু ব্যাপার আছে, পর্বত সম্পর্কিত কিছু ব্যাপার আছে, পৃথিবীর প্রধান ভূমিরূপ সম্পর্কিত কিছু ব্যাপার আছে, বাংলাদেশের ভূপ্রকৃতি সংক্রান্ত কিছু ব্যাপার আছে, প্লাইস্টোসিন যুগের সোপান সংক্রান্ত কিছু ব্যাপার আছে। সো পৃথিবীর গঠনের প্রথমেই আমাদের প্রশ্ন থাকতে পারে যে অশ্বমণ্ডল কি, এটা কিন্তু জ্ঞানমূলকে আসতে পারে। এছাড়াও আমরা মূলত এখানে যে সাজেশনটা দিয়েছি আমরা কিন্তু লিখেই দিয়েছি যে সিকিউ সাজেশন, যেটার মানে আসলে আমরা বুঝিয়েছি ক খ না গ আর ঘ এর জন্য সাজেশন, অর্থাৎ কোনটি প্রয়োগমূলক প্রশ্ন, কোনটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ঠিক আছে, তো সেই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলেও কিন্তু আমরা দেখতে পাবো যে কোনটা সৃজনশীল প্রশ্ন, এই সাজেশনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন অধ্যায় 2 হচ্ছে পৃথিবীর গঠন। সো এখানে তোমার এরকম আসতে পারে ছবি দিয়ে বা চিত্র দিয়ে বা কোনোভাবে বুঝিয়ে, যে গ নাম্বারে আসতে পারে প্রয়োগমূলকে, যে এখানে কোন ভূ অভ্যন্তরের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে এই অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এটা কিন্তু তোমার গ নাম্বারের জন্য খুবই জরুরি একটা এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর পর্বত, ভঙ্গিল না ভাঁজ পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ল্যাকলিক পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত। তো এই পর্বত নিয়ে কিন্তু একটু আগে আমরা কথা বলেছি যে অধ্যায় 2 পৃথিবীর গঠনে এই ব্যাপারগুলো ছিল। সো এখানে হচ্ছে তোমার পর্বত হচ্ছে কোনটা, ভঙ্গিল পর্বত, মানে ভাঁজ হয়ে যে পর্বতগুলো হয়, চ্যুতিস্তূপ পর্বত, অর্থাৎ অনেক যখন মানে বাধা পেয়ে যায় তখন এটা চ্যুতি ঘটে, এটার তখন এটা চ্যুতিস্তূপ পর্বত বলা হয়। ল্যাকলিক পর্বত একটা ধরনের পর্বত যে নিজেদের মধ্যে হয়ে নেমে যাচ্ছে।
তারপর হচ্ছে ক্ষয়জাত পর্বত, যে ক্ষয় হয়ে হয়ে যে পর্বতটা সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে আগ্নেয় পর্বত, অর্থাৎ আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে, যেমন ইতালির ভিসুভিয়াস যে পর্বতটা, সেটা কিন্তু একটা আগ্নেয় পর্বত, কারণ ওখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে হচ্ছে ব্যাপারটি ঘটেছে। এ কারণে এটা হচ্ছে একটা বিষয়। এরপর তোমার এখানে প্রশ্ন আসতে পারে প্রয়োগমূলক, যে পর্বত নিম্নে কোন পর্বতের কথা বলা হয়েছে। ভাঁজ পর্বত, কখনো এরকম আসবে না যে উক্ত ধরো পর্বতের ছবি দিয়ে নিচে আসলো যে উক্ত পর্বত কয় প্রকার ও কি কি ব্যাখ্যা করে, এরকম আসবে না। আসবে হচ্ছে উপরের একটা চিত্র দিয়ে দিল সাপোজ, অথবা কোনো একটা কিছু লিখলো যেটার মাধ্যমে বোঝায় এই যে কোনো একটা পর্বতকে। তখন গয়ে আসতে পারে যে যে পর্বতের ক্ষেত্রে ভূমগিল বা ভাঁজ পর্বত, চ্যুতিস্তূপ পর্বত, ল্যাকলিক পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, এই 5টা পর্বতের কোনটাকে বোঝানো হয়েছে। তোমরা কিন্তু চাইলে খাতায় নোট করে রাখতে পারো। এরপর পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি। অর্থাৎ পৃথিবীর যে ভূমিরূপ আছে সেটা কি রকম, সেটা সমভূমি, সেটা মালভূমি, নাকি সেটা পর্বত। সেটাও আসতে পারে যে ক নাম্বারে, যে উক্ত উদ্দীপকে কোন ভূমিরূপটি বোঝানো হয়েছে, অ্যাজ ইট ইজ পর্বত, অ্যাজ ইট ইজ মালভূমি, অ্যাজ ইট ইজ সমভূমি গেল। এরপর বাংলাদেশের ভূপ্রকৃতি, টারশিয়ারি যুগের পাহাড় কোনটা, প্লাইস্টোসিন যুগের সোপান কোনটা, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কোনটা। এটাও একটা ব্যাপার যে বাংলাদেশের ভূপ্রকৃতিতে টারশিয়ারি, প্লাইস্টোসিন এবং প্লাবন এই পর্বতগুলো আসতে পারে। আবার প্লাইস্টোসিন যুগের সোপানের মধ্যে আছে আমাদের অতি প্রিয় বরেন্দ্রভূমি, মধুপুর গড় এবং লালমাই পাহাড়। কি কি আছে? বরেন্দ্রভূমি, মধুপুর গড়, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কি কুমিল্লার লালমাই পাহাড়। তো বরেন্দ্রভূমি বলতে বোঝে উত্তরাঞ্চল, অর্থাৎ রাজশাহী, রংপুর, দিনাজপুরের অঞ্চলগুলোকে। তারপর হচ্ছে মধুপুর গড়, মধুপুর গড় সাধারণত 2 জায়গায় আছে। মধুপুর গড় আছে হচ্ছে ময়মনসিংহে এবং ভাওয়ালের গড় আছে হচ্ছে গাজীপুরে। সরি, হ্যাঁ এরকমই, যে মধুপুর ও ভাওয়ালের গড় হচ্ছে ময়মনসিংহ এবং বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। তারপর প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি হচ্ছে 80%, প্লাবন সমভূমি হচ্ছে একবারে 80%। এখানে টারশিয়ারি যুগের পাহাড় বাংলাদেশে দেখা যাচ্ছে 1% 12%, প্লাইস্টোসিন যুগের সমাজ সোপান দেখা যাচ্ছে 8%, আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হচ্ছে 80%। অর্থাৎ আমাদের যে ল্যান্ডটা এটা ক্রিয়েট হয়েছে প্লাবন সমভূমির জন্য, প্লাবনের জন্য। অর্থাৎ যখন প্লাবন বা বৃষ্টি এসেছে তখন নদীর নিচে পলি জমেছে এবং এই পলি জমে 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 একটা সময় পর সেটা একটি বাসযোগ্য রাষ্ট্র হয়েছে এবং বাসযোগ্য স্থান হয়েছে। তো এইভাবেই কিন্তু সৃষ্টি। তাহলে আজকে তাহলে আমার এই অধ্যায়ের ক্রস মার্কার গুলা কি কি? 1 হচ্ছে ভূ অভ্যন্তর, 2 হচ্ছে পর্বত, অর্থাৎ 2 হচ্ছে পর্বত। আমরা এখানে যদি বলি যে এখানে 1 হচ্ছে ভূ অভ্যন্তরে কি কি আসতে পারে, ঠিক আছে, ভূ অভ্যন্তরে কি কি আমার আসতে পারে। তারপর হচ্ছে পর্বত, ভূমগিল পর্বত কি, ভাঁজ পর্বত কি, চ্যুতিস্তূপ পর্বত কি, ল্যাকলিক পর্বত কি, ক্ষয়জাত পর্বত কি, আগ্নেয় পর্বত কি। এরপর হচ্ছে পৃথিবীর প্রধান ভূমিরূপ কি কি আসতে পারে, ভূপ্রকৃতিতে কি কি আছে, প্লাইস্টোসিন যুগের সোপানের মধ্যে কি কি আসতে পারে। তো তোমাদের পড়ানোর বিষয়গুলো হচ্ছে যে এই 5টা অংশ থেকে তোমার সবগুলিতে তোমার গ থেকে প্রশ্ন আসবে বা প্রয়োগমূলক প্রশ্ন আসবে, যে উদ্দীপকে কোন ভূ অভ্যন্তরটি বোঝানো হয়েছে, এই 3টার যে কোনো একটা। তারপর উদ্দীপকে কোন পর্বতের কথা বলা হয়েছে, এই 5টার মধ্যে একটা। তারপর পৃথিবীর প্রধান ভূমিরূপের মধ্যে কোনটার কথা বলা হয়েছে, এই 3টার মধ্যে একটা। বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে কোনটার কথা বলা হয়েছে, 3টার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। প্লাইস্টোসিন যুগের সোপান হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর গড় এবং লালমাই পাহাড়, তাহলে এই 3টার মধ্যে একটা। অর্থাৎ এই 5টা প্রশ্ন তোমার প্রয়োগমূলক প্রশ্নের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং তোমাকে পড়ার পাশাপাশি এটাও বুঝতে হবে যে উদ্দীপকে আসলে কি কি চ্যাপ্টার তোমাকে পড়ানো হয়েছে, এবং এটা পড়ে যেন তুমি বুঝতে পারো বা উদ্দীপক দেখে যেন তুমি বুঝতে পারো বা জেনারেলাইজ করতে পারো যে এই ছবিটা বা এই লেখাটা মূলত এই পাহাড়কে, এই ভূ অভ্যন্তরের অংশকে, এই প্রধান ভূমিরূপকে, এই ভূপ্রকৃতিকে, অথবা এই প্লাইস্টোসিন যুগের প্লাইস্টোসিন যুগের সোপানকে বোঝানো হয়েছে, বা এই ব্যাপারটা বরেন্দ্রভূমি, মধুপুর গড়, লালমাই পাহাড়, টারশিয়ারি, প্লাইস্টোসিন, প্লাবন, অথবা তোমার হচ্ছে কি পর্বত, মালভূমি, সমভূমি, ভূমগিল, চ্যুতিস্তূপ, ল্যাকলিক, ক্ষয়জাত এবং আগ্নেয় পর্বত,
আর সবার উপরে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তো তোমরা কিন্তু চাইলে খাতায় এগুলো লিখে নোট করে নিতে পারো, কারণ আমরা এই ক্লাসটা তোমরা চাইলে রেকর্ডিং পাবে, বাট আমার মনে হয় ক্লাসের সাথে সাথে থাকলে তোমাদের জন্য সেটা বেশ ভালো হবে। তো এরপর আমরা চলে এসেছি অধ্যায় 3-এ। অধ্যায় 3-এ হচ্ছে মূলত কি কি আছে, কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে, যেমন হচ্ছে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সুনামি, নদী ভাঙন এবং বিচূর্ণীভবনের কিছু প্রক্রিয়া আছে, যান্ত্রিক বিচূর্ণীভবন, রাসায়নিক বিচূর্ণীভবন, জৈবিক বিচূর্ণীভবন, এবং 3-এ আছে নদীর ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপ। তো এক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপারে তোমাদের সবচেয়ে হেক্টিক টপিক হচ্ছে বা সবচেয়ে টাফ টপিক আমি বলবো সেটা হচ্ছে এই বিচূর্ণীভবন, যে কোনটা যান্ত্রিক, কোনটা রাসায়নিক, কোনটা জৈবিক, এবং এর মধ্যেও কিন্তু অনেক বিশাল বিশাল ভাগ আছে। তো তোমাদের কিন্তু খুব চিন্তা করে লিখতে হবে। এক্ষেত্রে তুমি চাইলে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সুনামি, নদী ভাঙন নিয়ে লিখতে পারো বা পড়তে পারো, এবং এই দুইটা অংশটা নদীর ক্ষয় সঞ্চয়জাত ভূমিরূপে অনেক ধরনের ভূমিরূপ আছে। সো তোমরা এই দুইটা স্কিপ করে চাইলে এই অংশটা যদি পুরোটা পড়ে যেতে পারো আমার মনে হয় ভালো হবে, কারণ তোমার এক্সামে তোমার কাছে চাওয়া হচ্ছে 8টা থেকে। সো তুমি যদি 8টা থেকে 5টা পারো, মনে করো ইওর প্রিপারেশন ইজ 100% ডান, অ্যান্ড তুমি চেষ্টা করবে এই 5টার পারার পাশাপাশি আরো একটা এক্সট্রা, মানে 8টার মধ্যে যেন তুমি 6টা পারো এরকম রাখতে। কারণ ধরো তুমি পড়ে গেলে খুবই পুঙ্খানুপুঙ্খ পড়া, কিন্তু ওই পুঙ্খানুপুঙ্খ পড়া থেকেই আসলে এবং তুমি পারো, কিন্তু ধরো বললো গ নাম্বারে, যেহেতু এটা ভূগোল বা জিওগ্রাফি, যে উক্ত অঞ্চলের বা উক্ত নদীস্রোতের, সাপোজ বললো যে ল্যাব্রাডোর নদীস্রোতের যে গতিসীমা সেটা তুমি একে দেখাও, তাহলে কিন্তু তোমার একে দেখানোর দক্ষতা লাগবে। এখন তোমার একে দেখানোর দক্ষতা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি ওইটা আনসার করতে পারতেছো না। সেক্ষেত্রে তুমি যেহেতু ওটা আনসার করতে পারছো না, সেক্ষেত্রে তোমার অন্য একটি চ্যাপ্টার বা অন্য একটা বিষয় কি করতে হবে, তোমাকে দিতে হবে। সেক্ষেত্রেও তোমার কিন্তু এই ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সুনামি, নদী ভাঙন এগুলো পড়তে হবে, এবং এই যে ব্যাপারগুলো আছে নদীর ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপ, বিচূর্ণীভবন, যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক, এগুলো পড়তে হবে। সো এইগুলোও কিন্তু গ ঘ থেকে তোমাদের এই চ্যাপ্টার থেকে আসবে। এরপর আচ্ছা, এটা বলা হয়নি, আমাদের কিন্তু কালবৈশাখী ঝড় এসেছিল, এখানে নেই। আচ্ছা, আমাদের হচ্ছে তোমার সুনামি এসেছিল এক্সামে, এইচএসসি এক্সামে আমাদের সুনামি থেকে প্রশ্ন এসেছিল। সো তোমরা কিন্তু এই দুর্যোগগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাবা, যে কারণ এগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সটটা হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। অর্থাৎ বায়ুমণ্ডল আর বায়ু দূষণের ক্ষেত্রে তোমার বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তোমাদের পড়তে হবে। আমি ছোট করে লিখছি যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমি এতগুলো কেন লিখলাম, যেখানে এটা 5 ভাগ বা 6 ভাগ, কারণ তোমাদের জানতে হবে যে হোয়াট ইজ দিস, এটা ট্রপোস্ফিয়ার না স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো আবার সেম কিনা। যেমন দেখো যে ট্রপোস্ফিয়ার একটা আলাদা, স্ট্র্যাটোস্ফিয়ার আলাদা, আবার স্ট্র্যাটোস্ফিয়ারকে অনেক দিক দিয়ে ওজোনোস্ফিয়ার বলা হয়, আবার মেসোস্ফিয়ার আলাদা, আবার মেসোনোস্ফিয়ারকে অনেক সময় থার্মোস্ফিয়ারের সাথে মিল করানো হয়। তবে আয়নোস্ফিয়ার এখানে একটি স্বতন্ত্র, এবং লাস্টে সবার শেষে এক্সোস্ফিয়ার। সো এক্ষেত্রে যেহেতু ট্রপোমণ্ডল একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, স্ট্র্যাটোমণ্ডল ওজোনোস্ফিয়ারের সাথে চলে যাচ্ছে, মেসোস্ফিয়ার থার্মোর সাথে চলে যাচ্ছে, আর আয়নো এক্সো আলাদা থাকছে। তাহলে এখানে কয়টা বললো, 1 2 3 4 5। তাহলে এক কি হলো, এক ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, 2 হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার এবং ওজোনমণ্ডল বা ওজোনোস্ফিয়ার, তারপরটা হচ্ছে মেসোস্ফিয়ার অথবা মেসোমণ্ডল, এরপরটা হচ্ছে থার্মোস্ফিয়ার অথবা থার্মোমণ্ডল, এরপরটা হচ্ছে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল, আর লাস্টটা হচ্ছে এক্সোস্ফিয়ার বা এক্সোমণ্ডল। আশা করি বোঝাতে পেরেছি। এরপর বায়ুমণ্ডলের বিভিন্ন উৎস, কারণ, প্রভাব, প্রতিরোধ, প্রতিকার। অর্থাৎ বায়ু দূষণের উৎসটা আসলে কি, যে বায়ু দূষণ কিভাবে হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তারপর বায়ু দূষণের কারণ কি, প্রভাব কি, প্রতিরোধ কি, প্রতিকার কি। এছাড়াও মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের কি কি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সো এখানেও তোমাদের একটি এঙ্গেজমেন্টের জায়গা আছে, যার মাধ্যমে আসলে তুমি বুঝতে পারবা যে তোমার কি কি পড়া উচিত বা কি কি তোমার পড়াটা জরুরি। আচ্ছা,
এরপর আমরা আসি অধ্যায় 5 জলবায়ুর উপাদান ও নিয়ামক। এবং আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করেছিলাম যে তোমরা অধ্যায় 2 পৃথিবীর গঠন, অধ্যায় 3 ভূমিরূপ পরিবর্তন, অধ্যায় 4 বায়ু দূষণ এবং অধ্যায় 8 সমুদ্রস্রোত জোয়ার ভাটা, এই চারটা চ্যাপ্টার পড়ে গেলে তুমি 5টা কমন পাবা। এবার আমি কিন্তু আরেকটা কথাও বলছিলাম যে তোমরা 6টার জন্য প্রিপারেশন নিয়ে যাও। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি তুমি এই চ্যাপ্টারের হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদ অংশ পড়লা, ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় পড়লা, জলবায়ুর উপাদান 3টা পড়লা এবং মেঘের প্রকারভেদ আর বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। আমার কথা হচ্ছে যে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, এই দুটো তুমি বুঝবা। তারপর হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদটা পড়বা, যে কোনটা শৈলক্ষেপ বৃষ্টিপাত, কোনটা পরিচলন বৃষ্টিপাত, এই বিষয়গুলো পড়বা। তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, টর্নেডো, এই 3টা কেন হচ্ছে বা এই 3টা হওয়ার কারণগুলো কি কি সেটা একটা। তারপর হচ্ছে জলবায়ুর উপাদান, অর্থাৎ জলবায়ুর উপাদানে কি কি আছে, তোমার বাড়িপাত আছে, আর্দ্রতা আছে, বায়ু প্রবাহ আছে, আর অনেক কিছু আছে। সো এইগুলো তুমি পড়বা। তো এখন আমার মনে হয় যে তুমি এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়বা সেটা হচ্ছে, 1 হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদটা পড়বা, 2 হচ্ছে ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, টর্নেডোরা পড়লা, আর 3 হচ্ছে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ, অয়নবায়ু, পশ্চিমা বায়ু পড়লা। তাহলেই আশা করি হয়ে যাবে। এরপর আমরা কালক্ষেপণ না করে পরের স্লাইডে যাব। এটা হচ্ছে জলবায়ুর অঞ্চল ও জলবায়ুর পরিবর্তন, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, এছাড়াও 3 জলবায়ুর সাদৃশ্য, পার্থক্য এবং তুলনা। তোমরা কিন্তু চাইলে স্লাইডগুলো শেষ করার আগে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে যখন তুমি পড়বে বা খাতায় নোট করে করে পড়বে তাহলে তো তোমার জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, এরপর তোমার হচ্ছে কি কি পড়তে হবে, নিরক্ষীয় জলবায়ু, যে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে বা তোমার 5 বা 10 যে আয়ুরেখা না, 10 ইঞ্চি পর্যন্ত উপর নিচে 5 থেকে 10 ইঞ্চি পর্যন্ত নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল ক্লাইমেট। সো ইকুয়েটোরিয়াল ক্লাইমেটে তোমার হচ্ছে নিরক্ষীয়তে পড়তে হবে বৈশিষ্ট্যগুলো কি কি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের ক্ষেত্রেও ব্যাপারটা তোমার সেম, যে তোমাকে বুঝতে হবে যে বিষয়গুলো কি। যেমন ভূমধ্যসাগরীয় অঞ্চলে 6 মাস থেকে মানে সারা বছর বৃষ্টিপাত হয়, নির্দিষ্ট কোনো ঋতু নেই এবং দিন ও রাত্রির পার্থক্য নেই বললেই চলে। সো মানে প্রায় সমান বা খুবই কম বা নেই। তারপর হচ্ছে মৌসুমী জলবায়ু, তো আমাদেরই জলবায়ু, নিরক্ষরেখা তো বললামই। আর হচ্ছে 3 জলবায়ুর সাদৃশ্য, বৈসাদৃশ্য, পার্থক্য এবং তুলনা, তোমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপর আমাদের মেইন চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা সম্পর্কে আগেও আমি অনেক ধারণা দিয়েছি আজকের ক্লাসে, তবুও আমি তোমাদের একটু বলে রাখতে চাই যে অধ্যায় 8 সমুদ্রস্রোত জোয়ার ভাটা, এটা আটলান্টিক মহাসাগরীয় স্রোত, ভারত মহাসাগরীয় স্রোত, জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা বা তেজ কটাল বা মরা কটাল, এই ব্যাপারগুলা। এর পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার কারণ ও প্রভাব, এটাও তোমরা পড়তে পারো এবং তোমাদের জন্য এটা ভালো হবে আশা করি। আচ্ছা, সো তোমরা কি কি পড়বা এখানে তাহলে, আটলান্টিক আর ভারত মহাসাগরীয় স্রোত, জোয়ার ভাটা, আর উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার কারণ প্রভাব। এটা তোমার খ নম্বরে আসতে পারে, যে জোয়ার ভাটা নিয়ে একটা কোয়েশ্চেন আসলো যে এটা আসলে কোন জোয়ার, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, নাকি ভরা কটাল বা তেজ কটাল, নাকি মরা কটাল। সো এটা আসতে পারে। আর ঘতে তখন আসতে পারে যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। এবং আমাদের এইচএসসি এক্সামেও কিন্তু এটা এসেছে 2022 সালে, তোমরা মিলিয়ে দেখতে পারো। তারপর হচ্ছে আটলান্টিক আর ভারত মহাসাগরীয় স্রোত, অনেকগুলো আছে। সবাই আমাকে বলে বেড়ায়, ভাইয়া জিওগ্রাফি যে আমি পড়বো অষ্টম অধ্যায়, তাহলে এই ভারতীয় আর আটলান্টিক স্রোত কিছুই বুঝি না, কোনটা ল্যাব্রাডর স্রোত, কোনটা ব্রাজিল স্রোত, কোনটা ম্যাদাগাস্কার স্রোত, আমরা বুঝতে পারতেছি না। সেক্ষেত্রে আমার লজিক হচ্ছে তোমরা চাইলে এটা স্কিপ করো। স্কিপ যদি না করতে পারো বা যদি মনে হয় জানা দরকার, আমার মনে হয় যে জানা দরকার, এবং এটা খুবই এভিডেন্ট যে এইখান থেকে একটা প্রশ্ন আসবেই, প্রতিবার আসে, তোমাদের বেলাও আসবে। সো তোমরা কেন একটা 10 মার্কের সৃজনশীলকে গুরুত্ব না দিবা না, বা তোমরা কেন 10 মার্ক হারাবা। সো সেক্ষেত্রে তোমরা চাইলে এই দুইটা একে একে পড়তে পারো, যে আটলান্টিক মহাসাগরীয় স্রোত একটা আঁকলা, ভারতীয় একটা আঁকলা, একে একে বুঝে বুঝে পড়ে পড়ে বুঝলা, দেখবা যে খুব ইজি লাগবে তোমার জন্য। এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার পারার চেয়েও বেশি গুরুত্ব হবে নির্ণয় করা, অর্থাৎ তোমাকে এবিসিডি ম্যাপের মধ্যে এবিসিডি দিয়ে বুঝাই দিল কোনটা কোন স্রোত। এখন তুমি ভালো করে পড়ছো বাট বুঝতেই পারলে না কোন স্রোত এবিসিডি,
লাভ নাই। অথবা তোমার উদ্দীপকে কোনো একটা বললো যে এই স্রোতের রং হচ্ছে এটা, তাহলে তোমার বুঝে ফেলতে হবে এটা হচ্ছে এই স্রোত। এখন ধরো তুমি ওই স্রোত সব স্রোত পড়লা, কিন্তু বুঝতেই পারলাম যে গ আর ঘয়ে তোমার কোন স্রোতের কথা চাইছে এক্সামে। সো এটাও একটা ব্যাপার, সো এটাও তোমার মাথায় রাখা জরুরি। আচ্ছা, এরপর হচ্ছে অষ্টম অধ্যায় থেকে দশম অধ্যায় থেকে আসলে আসার কিছু নাই, বুঝছো? মানে দশম অধ্যায় তো মানে ব্যবহারিক, সো ওখানে ব্যবহারিক অংশে কাজে লাগবে। তো আমার কথা হচ্ছে ব্যবহারিকটাও করে রাখো, নাম্বার তো এমনি দেয়, যাই হোক। সো ব্যাপারটা এরকম। সো আমাদের সৃজনশীল কিন্তু আমরা শেষ। সো আমরা কিন্তু একটা ওভারভিউ দিতে পারি এবং তোমরা এটা ডিজার্ভ করো যে আমরা কি কি করব। দেখো, আচ্ছা দেখো, আমরা তাহলে কি পড়বো? পৃথিবীর গঠন থেকে একটা বা দুটো সৃজনশীল আসবে, তোমাদের এটা দিতে হবে। অধ্যায় 3-এ ভূমিরূপ পরিবর্তন একটা বা দুইটা আসবে, দিতে হবে। অধ্যায় 4-এ হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এটা থেকে একটা আসবে, দিতে হবে। জলবায়ু উপাদান ও নিয়ামক, এটা থেকে একটা আসবে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট বৃষ্টিপাতের প্রকারভেদ যদি আসে, কোনটা শৈলক্ষেপ বৃষ্টিপাত, কোনটা পরিচলন বৃষ্টিপাত, তাহলে তোমরা দিতে পারো। তারপর অধ্যায় 6 হচ্ছে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন, অর্থাৎ জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন কিভাবে হচ্ছে এবং নিরক্ষীয় জলবায়ু কাকে বলে, তারপর ভূমধ্যসাগরীয় জলবায়ু কাকে বলে, মৌসুমী জলবায়ু কাকে বলে, এগুলো তুমি জানলা গেল। তারপর হচ্ছে 5-6 মিলে একটা সমন্বিত সিকিউ আসতে পারে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকেই বলেছে 5 থেকে এটা আসবে, 6 থেকে এটা আসবে, ধরে নাও। কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখেছি এবং কোথাও এটা বলতে দেখি নাই, আমি হয়তো ফার্স্ট বলছি, সেটা হচ্ছে যে অধ্যায় 5 ও 6, অধ্যায় 5 ও 6 থেকে তোমার একটা সৃজনশীল মিলায় আসতে পারে, যে ক খ দিলে একটা থেকে, গ ঘ দিলে একটা থেকে, বা ধরো ক খ দিল দুইটা থেকে একটা একটা করে, গ দিল হচ্ছে অধ্যায় 5কে কেন্দ্র করে, ঘ দিল অধ্যায় 6কে কেন্দ্র করে। অথবা ধরো গতে বললো তোমার নিরক্ষীয় কোনটা, ভূমধ্যসাগরীয় কি কোনটা, অথবা হচ্ছে তোমার ধরো কি বলে মৌসুমী কোনটা, ওটা বের করলা। বাট ঘয়ে তোমার ধরো জলবায়ুর উপাদান ও নিয়ামক থেকে একটা দিয়ে দিল। তবে অধ্যায় 8 সমুদ্র জোয়ার ভাটা, খুবই সহজ একটা চ্যাপ্টার। তো সমুদ্র স্তর যদি বেশি প্যারা দেয় স্কিপ করো, যদি বেশি প্যারা না দেয় তাহলে একটু এগিয়ে এগিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি ইজি। এবং জোয়ার ভাটাটা তো অনেক সহজ, তোমার জাস্ট একটু রিডিং পড়লা, তোমরা একটু লিখে লিখে পড়বা যাতে মনে থাকে, কারণ জিওগ্রাফি তো আগেও বলছি বানানোর কিছু না। সো এটাও একটা ফ্যাক্টর। সো আর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি স্কেল, এটা তো আর আসবে না। সো আমরা কি কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে আমি আবার ওভারভিউ দিচ্ছি তোমাদের জন্য। তোমরা যারা নোট করছো বা খাতায় লিখছো তোমাদের ধন্যবাদ, আশা করি তোমরা সব অন্যরাও এটা করবা। সো সেক্ষেত্রে কি আছে, ভূ অভ্যন্তর হচ্ছে কি অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ফঙ্গিল বা ভাঁজ পর্বত, চতুস্তূপ পর্বত, ল্যাকলিক পর্বত, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, পৃথিবীর প্রধান ভূমিরূপ, পর্বত, মাল্যভূমি, সমভূমি, পৃথিবীর বাংলাদেশের ভূপ্রকৃতি, প্রাচীন যুগের সমাজ। অর্থাৎ এই 5টা থেকে 5টাই গতে আসবে এবং গয়ের পরে ঘ নাম্বারে কি আসবে, খ নাম্বারে তোমার এইটা সম্পর্কিত আসতে পারে যে ভূ অভ্যন্তর বলতে তুমি কি বুঝো, তা উদ্দীপকের সাথে কেমন ভাবে মিল করে, বা উদ্দীপকে যে পর্বতের কথা বলেছে তাছাড়াও তো অনেক পর্বত আছে, ওগুলোর ব্যাপারে কি। অথবা বলতে পারে যে মালভূমি সম্পর্কে জানতে চাইলো, এরপর বললো যে চিত্র এতে দেখানো হয়েছে একটা কিছুকে, ওটার প্রকারভেদ লেখো। তার মানে চিত্রের যদি মালভূমির কথা যদি কতে বলে, খতে বলে পর্বতের কথা। তা অথবা উল্টা হতে পারে যে পর্বতের কথা ফার্স্টে বললো যে কোনটা কোন পর্বত, তারপর বললো যে এটা কোন মালভূমি, বা এটা কি মালভূমি কি না, বা মালভূমি কাকে বলে, বা মালভূমির প্রকার কি কি, এরকম। তারপর হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি বললাম, প্রাচীন যুগের সমস্যবান বললাম। আচ্ছা, তারপর ভূমিরূপ পরিবর্তনে হচ্ছে কি কি পড়বা, এটাকে বলে দিছি যে তুমি এই প্রাকৃতিক দুর্যোগগুলো ভালো করে পড়ো, ভালো হবে। এরপর বায়ুমণ্ডল, বায়ু দূষণে বলার কিছু নাই, তোমরা ছোট থেকে এটা পড়ে আসতেছো। তাও আমি বলে দিচ্ছি যে বায়ুমণ্ডল স্থলবিন্যাসটা ভালো করে পড়বা। এর মধ্যে আছে কি ট্রপোস্ফিয়ার একটা, স্ট্রাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার সেম জিনিস, সো দুইটা। মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার সেম, মেসোস্ফিয়ার সেম জিনিস তাহলে 3টা, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার সেম জিনিস তাহলে একটা, আর এক্সোস্ফিয়ার একটা। তার মানে মোট 5টা। এর মধ্যে কি কি আছে, ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল অথবা ওজোনমণ্ডল, মেসোমণ্ডল অথবা থার্মোমণ্ডল, আয়নমণ্ডল এবং কি এক্সোমণ্ডল। অর্থাৎ থার্মো আয়নো এক জায়গায় হয়ে যাচ্ছে, মেসো একটা হচ্ছে, ট্রপো একটা হচ্ছে, স্ট্রাটোর জন্য একটা হচ্ছে, এক্সো একটা হয়ে যাচ্ছে। এবং বায়ু দূষণের উৎস, কারণ, প্রভাব, প্রতিকার করবা এবং মানব স্বাস্থ্যের উপর আসলে বায়ু দূষণের ভূমিকাগুলো কি কি সেটাও তোমরা পড়বা। ঠিক আছে, এরপর হচ্ছে জলবায়ুর উপাদান নিয়ামকে কি পড়বা, আগে থেকে বলা আছে।
তারপর অধ্যায় 6 কি পড়বা বলা হয়েছে, অধ্যায় 8-এ তোমরা কিভাবে কি পড়বা। তোমরা চাইলে এই দুইটা স্কিপ করো, অথবা স্কিপ যদি না করতে চাও ম্যাপিং করে করে পড়ো, একে একে পড়ো, এটাই আশা করি ভালো হবে। আচ্ছা, সম্ভাব্য আসতে পারে এরকম কিছু টপিক আমরা দিয়ে দিচ্ছি এবং হিন্ট দিয়ে দিচ্ছি, এবং কোনো সাজেশন ক্লাসে বলে দেয় যে এটা থেকে এই সৃজনশীল আসবে, এটা থেকে এই কয়টা প্রশ্ন আসবে, বাট কখনো কিন্তু বলে দেওয়া হয় না যে কোন কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন কিওয়ার্ডসগুলো বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমার হচ্ছে সম্ভাব্য আসতে পারে এমন কিছু টপিক আমরা বেছে নিয়েছি, এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের বিষয় এটা একটা হিন্ট হতে পারে। ওকে, সো আমরা সেটাই চলে যাব। অধ্যায় 2 পৃথিবীর গঠন, যেহেতু আমাদের প্রথম অধ্যায় নাই। সো পৃথিবীর গঠনের প্রথমে হচ্ছে ভূত্বক, কর্নরাড বিযুক্তি, মোহ বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, কেন্দ্রমণ্ডল, ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডলের সংজ্ঞা, পর্বত, সমভূমি, মালভূমির সংজ্ঞা, পর্বতের প্রকারভেদ নিয়ে প্রাথমিক জ্ঞান। অর্থাৎ এখানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হিসেবে কি কি আসতে পারে সেসব টপিকগুলো লেখা হয়েছে। আমি একটু সরে দাঁড়িয়ে, তোমরা চাইলে স্ক্রিনশটটা নিতে পারো, তোমরা তাহলে একটু স্ক্রিনশটটা নাও এটার, আমি দেখি কারা আছো। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে আছো। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে। আচ্ছা যাই হোক, তো এখন ভূত্বক, কর্নরাড বিযুক্তি, মোহ বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, এই ব্যাপারগুলো তোমাদের আশা করি ক্লিয়ার, এবং তোমার ব্রড সেন্সের জন্য এগুলো খুবই জরুরি। যাই হোক, এরপর হচ্ছে অধ্যায় 3 ভূমিরূপ পরিবর্তন, পাত সঞ্চালন, ভূ আলোড়ন, গিরিজনী আলোড়ন, আগ্নেয়গিরি, ভূমিকম্প, নদী ভাঙন, সুনামির সংজ্ঞা, বিচূর্ণী ভবন, নগ্নী ভবন, বদ্বীপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদের সংজ্ঞা। অর্থাৎ অধ্যায় 3 থেকে তোমার জ্ঞানমূলক কি কি আসতে পারে এবং অনুধাবনমূলকের ক্ষেত্রে কি কি টপিক থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে, এবং তোমরা এটা একটা স্ক্রিনশট নাও। আশা করি ক্লাসে আমি অনেকজনকে পাবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এর পরের স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে বায়ু দূষণ ও বায়ুমণ্ডল। তো এটার ক্ষেত্রে তোমার হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এবং স্টপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, ওজোনমণ্ডল, মেসোমণ্ডল, থার্মোমণ্ডল, আয়নোমণ্ডল, এক্সোমণ্ডল, অথবা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলার ঠিক কতটা গুরুত্ব আছে তা তোমাদের বুঝতে হবে। তারপর বায়ু দূষণের উৎস, কারণ, প্রভাব, প্রতিরোধ, প্রতিকার, মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব, এইগুলো তোমরা ভালো করে পড়বা। অধ্যায় 5 থেকে তোমরা কি পড়তে পারো, বা জ্ঞান, আগেও আমি বলেছি এগুলো কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ডস এবং সংজ্ঞা এবং ডেফিনেশন, অথবা এক্সপ্লানেটরি সামথিং, যেটা তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে ফার্নিশ করবে। অর্থাৎ এর আগে আমরা গ আর ঘ এর জন্য কি পড়বো জেনেছি, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক কি কি পড়বো জেনেছি। এখন আমরা জানছি জ্ঞানমূলক আর অনুধাবনমূলক। সো এক্ষেত্রে আমরা কি কি পড়তে পারি, জলবায়ু, নিহত বায়ু, বায়ু প্রবাহ, আবহাওয়া, নিরক্ষীয় শান্ত বলয়, বাণিজ্য বায়ুর সংজ্ঞা, এছাড়া আপেক্ষিক আর্দ্রতা, বাষ্পীভবন, ঘনীভবন, মেঘ, বৃষ্টিপাত, তুষার, শিশির, বায়ু, বৃষ্টিপাতের প্রকারভেদগুলোর সংজ্ঞা, এগুলো তোমরা পড়বে। অধ্যায় 6 মৌসুমী বায়ু, নিরক্ষীয় বায়ু, ভূমধ্যসাগরীয় বায়ুর সংজ্ঞা তোমরা পড়তে পারো। এছাড়াও গ্রিন হাউস গ্যাস, বৈশ্বিক উষ্ণায়ন এবং সিএফসি এর সংজ্ঞা তোমাদের পড়লে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে আশা করা যায় কোনো সমস্যা হবে না। এবং আমি বারবার বলছি, এই কিওয়ার্ডসগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় লিখে পড়তে পারো, কারণ এগুলো অনেক অ্যানালাইসিস করা হয়েছে। যেমন আমি যখন এইচএসসিতে ছিলাম, এই ব্যাপারগুলো যে তোমাদের এগুলো দেখাচ্ছি, আমি যখন এইচএসসিতে ছিলাম ভূগোল পড়তাম, তখন কিন্তু আমি এরকম ফ্রেমওয়ার্ক করে করে পড়েছি যে কোনগুলো প্রশ্ন বেশি আসে, কোন কোন অনুধাবনমূলক প্রশ্ন কোন কোন টপিকে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন কিওয়ার্ডস গুলো মনে রাখলে আমার পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে, কোন কোনগুলো থেকে গ আর ঘ। ইভেন আমার যে নোট ছিল, আমার যে নোটের যে ব্যাপারগুলো ছিল, সেগুলো থেকে কিন্তু আসলে এগুলো টাইপ করে করে তোমাদের ক্লাসের জন্য রেডি করা হয়েছে। সো এখানেও ব্যাপারগুলো এরকম যে এইগুলো সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া তোমাদের নিতে হবে ক আর খ এর জন্য। এরপর অধ্যায় 8 থেকে তোমাদের কি আসতে পারে, যে সমুদ্র স্রোত কাকে বলে, জোয়ার ভাটা, জোয়ার কাকে বলে, ভাটা কাকে বলে, পৃথিবীর কেন্দ্রাধিক শক্তি কাকে বলে, বা পৃথিবীর কেন্দ্রাভিমুখী শক্তি কাকে বলে, মুখ্য জোয়ার কাকে বলে, গৌণ জোয়ার কাকে বলে, জোয়ারের বান কি এবং এর সংজ্ঞা। অর্থাৎ এর মাধ্যমে তোমরা তোমাদের এই পড়াশোনাগুলো ঠিক করে করতে পারো।
আর আর ব্যবহারিক তো আগেই বলেছি, ব্যবহারিক অংশ হওয়ায় এ থেকে কোনো সিকিউ আসলে আসে না এবং আসবেও না। তো ওভারভিউ ছিল এটাই ক্লাসের। সো আর কোনো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটু যদি দেখি যে তোমাদের কেউ কোনো প্রশ্ন লিখেছো কিনা, যদি আমি একটু দেখি যে তোমাদের কোনো প্রশ্ন তোমরা লিখেছো কিনা, একটু যদি দেখি, সেটা হচ্ছে দেখি তোমাদের কোনো আনসার আছে কিনা। আসলে আমি জানি না, তবে দেখা যাক কি হচ্ছে এবং কি কি হচ্ছে। কেউ কেউ কোনো কমেন্ট করছো কিনা বা করেছো কিনা এবং কেউ লিখছে কিনা আমি জানি না যে তোমাদের জন্য কি কি করা হচ্ছে। বাট আশা করা যায় তোমাদের জন্য ভালো কিছু আমরা আসলে করছি। আমরা এখন দেখার চেষ্টা করছি যে আসলে তোমাদের জন্য কি করা যায় এবং তোমরা আসলে কি কি কমেন্টস করেছো আমার পোস্টগুলোতে, এবং আশা করা যায় যে খুব ভালোভাবেই হয়ে যাবে। এবং আশা করা যায় যে তোমাদের ক্লাসগুলো যে আমরা নিচ্ছি তোমরা মন দিয়ে করো এবং এর মাধ্যমে তোমরা কিন্তু খুব ইজিলি ব্যাপারগুলো যেতে পারো। যে ধৈর্য ধরে ক্লাস করলে আশা করি সবাই অনেক উপকৃত হবে। ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম মুন্সি ইফতিকে, তোমরা আমার লাইভ আছো, এবং মিনতি রয় নামে কেউ একজন আমাদের ক্লাসটা দেখছে, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ। ধৈর্য ধরে ক্লাস করলে আশা করি সবাই অনেক উপকৃত হবেন। ধন্যবাদ ইব্রাহিম মুন্সি ইফতি। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। ধন্যবাদ ইব্রাহিম মুন্সি। এবং গুড জব রজত লিখেছেন মোহাম্মদ সাদিক ইসমাইল তাহসিন, তোমাকে অনেক ধন্যবাদ তাহসিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই, ভালো থাকবেন। আর কোনো প্রশ্ন নেই তাহলে দেখতে পাচ্ছি। তাহলে আজকে ক্লাসটা কিন্তু এখানেই মূলত প্রায় শেষ। যে এবং লাস্টে আমরা একটা কথা বলবো যে আসলে আজকে আমি জিওগ্রাফি যা পড়েছি বা পড়িয়েছি সে থেকে যদি তোমরা 100%টা দিতে পারো, আমার বিশ্বাস তোমরা এইচএসসিতে খুব ভালো করতে পারবে। এবং তোমাদের এই সাজেশন ক্লাসটা তোমরা চাইলে টেনে দেখতে পারো, চাইলে যে টপিকের সমস্যা সেটা টেনে দেখতে পারো, তোমরা যে স্ক্রিনশট নিয়ে দিতে পারো। এবং আজকে আমি যা পড়িয়েছি তার বাইরে অ্যাডমিশনে জিওগ্রাফি প্রসপেক্ট থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসে না। সো ওগুলা যদি তুমি ভালো করে পড়ে যাও, তুমি কিন্তু মৌলিক বিষয় বলতে গুচ্ছতে কমপক্ষে 2 থেকে 3 নাম্বার পেয়ে যাচ্ছ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে প্রতি বছরই ভূগোল থেকে 1টা বা 2টা এমসিকিউ আসে। সেক্ষেত্রে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টো কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি তুমি কি পেয়ে যাচ্ছ, এর পাশাপাশি তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার ভর্তির 2 মার্ক এবং গুচ্ছর 2 বা 3 মার্ক পেয়ে যাচ্ছ। তার মানে তুমি কিন্তু অন্যদের চেয়ে গুচ্ছর ক্ষেত্রে 3 মার্ক এবং ঢাবির ক্ষেত্রে 2 মার্ক পেয়ে গেলে, অর্থাৎ অন্য শিক্ষার্থীর চেয়ে তুমি কিন্তু যোজন 100 বা 200 ধাপ এগিয়ে গেলে। কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার নাম্বারের 0.25ও যে কম পায়, তার মধ্যে ডিফারেন্স প্রায় 50-100 হয়ে যায়। সো সেই জায়গা থেকে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তুমি যদি 2024 ব্যাচের শিক্ষার্থী হও, সামনে তোমাদের এক্সাম, এইচএসসি এক্সাম, আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য বিশাল বড় একটা টনিক হবে, বিশাল বড় একটা হেল্প হবে। যে তুমি এই ক্লাসটা করলে একটা গাইড পাবে যে আসলে ভূগোলের ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। তো আজকের ক্লাসটা মূলত এখানেই ছিল এবং আমরা বলবো যে আনলক ইউর জেনারেসিটি, কনকেয়ার ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ তোমার জ্ঞানকে উন্মেষ করো, তোমার জ্ঞানকে সুপ্ত না রেখে মুক্ত করো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে জয় করো। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আনলক ইউর জেনারেসিটি মানে মহত্ব, গুণ। অর্থাৎ তোমার গুণকে, তোমার প্রতিভাকে তুমি বিকশিত করো। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং আমি মনে করি কোনো শিক্ষার্থী যদি আমার এই ক্লাসটা ফুল করে এবং ঈদের পরে আমরা ভূগোল 2য় পত্র ক্লাস নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে। এছাড়াও প্রতিটি এইচএসসি এক্সামের আগে জ্যাকের পক্ষ থেকে প্রতিটা সাবজেক্টের এক্সামের আগের দিন বা আগের 2 দিন আগে আমরা লাইভ করব এবং লাইভের মাধ্যমে তোমাদেরকে ক্লাসগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানাতে পারবো। আশা করি তোমরা সেটা করবে। তোমাদের জয় হোক, তোমরা খুব ভালো কিছু করতে চলেছো আশা করা যায় এবং তোমরা আসলেও খুব ভালো করবে, আমার এই বিশ্বাস রাখি। এবং আজকের ক্লাসে আসলে এখানেই সমাপ্তি। সকলকে ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে বেস্ট অফ লাক এইচএসসির প্রতিটি শিক্ষার্থীর উপর, এবং আশা করা যায় আমরা খুব ভালো কিছু করব। সকলকে জ্যাকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ সকলকে। নমস্কার, আমি রজত শুভ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়।